স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। কোনো ভর্তি পরীক্ষা নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে 2012-13 শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী নেওয়া হবে। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের দুক্ষেত্রের জন্যই প্রযোজ্য সরকারের সিদ্ধান্ত। এতে কোচিং বাণিজ্যের হ্রাস টেনে ধরা সম্ভব হবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে পরীক্ষায় ভালো করা মেডিকেল কলেজে ভর্তিচ্ছু বিজ্ঞানের অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না, তা একরকম নিশ্চিত, কারণ আসনের তুলনায় ভর্তিচ্ছুদের সংখ্যা কয়েক গুণ বেশি। তাই সরকারের নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে এসব শিক্ষার্থী। উচ্চ আদালতে করা হয়েছে রিট আবেদন। এ অবস্থা আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। ভর্তি মৌসুমের দোরগোড়ায় এসে পরীক্ষা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত কতটা দূরদর্শী? গ্রেডিং পদ্ধতিতে উপযুক্ত শিক্ষার্থী যাচাইয়ের সুযোগ কতটা? ভর্তি পরীক্ষা বাতিল করার বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা কি? কোচিং বাণিজ্য প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধের সঠিক উপায় আসলে কি? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম একিবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার আফমর রুহুল হক, আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ এর মহাসচিব ডাক্তার শারফুদ্দিন আহমেদ, আছেন মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং দৈনিক প্রথম আলোর প্রধান প্রতিবেদক জনাব শরীফুজ্জামান পিন্টু। স্বাগত আপনাদের। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে আমি আসলে আপনার কাছে সরাসরি জানতে চাই যে পরিমাণ ছাত্র বা ছাত্রী জিপিএ 5 পেয়েছে বা ভালো রেজাল্ট করেছে, তাদের থেকে আপনি মেডিকেল কলেজের জন্য তারা যদি সবাই বা তাদের মধ্যে একটা বড় অংশ যদি মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, ডাক্তার হতে চায়, বাছাইটা আপনি কিভাবে করবেন? ধন্যবাদ আমার এখানে আনবার সুযোগ দেওয়ার জন্য। সেজন্য আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সম্প্রতি গত দুদিন ধরে যে প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছে জনগণ এবং আমাদের ছাত্রছাত্রীরা এবং তাদের গার্জিয়ানরা, তাদের সামনে কিছু অত্যন্ত আমি প্রশ্ন উত্তর করতে পারবো বলে আমাকে আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জিপিএ 8 স্কোর যাদের, তারা আমরা প্রতি বছরে 8 স্কোর করলে তারা মেডিকেল কলেজে ভর্তি হতে পারে, এই হিসাব নিয়েই আমরা গত কয়েক বছর ধরে চলে আসছি। গত বছর এরকম 50,000-এর বেশি ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন করেছিল। তাদের আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম, এমসিকিউ স্কোর এবং এইচএসসি এবং এসএসসি স্কোরের মাধ্যমে তাদের স্কোরকে সাথে নিয়ে আমরা তাদেরকে গ্রেডিং করেছিলাম। সুতরাং এটি নতুন কোনো ব্যবস্থাপনা নয়। ব্যবস্থাপনা নতুনের মধ্যে এটুকু আছে যে আমরা এমসিকিউর পরীক্ষার যে পরীক্ষাটা নিতাম এবং তার 50% কাউন্ট হতো, আর 50% কাউন্ট হতো এইচএসসি এবং এসএসসি পরীক্ষার মান। তো সেই 50%কে আমরা বাদ দিচ্ছি এবং আমরা এইচএসসি এবং এসএসসির মান তারা যে করেছে সেটিকে ভিত্তি করে আমরা মান নির্ণয় করব। সুতরাং অনেক সংখ্যক ছাত্রছাত্রী যারা এখানে চান্স বা ভালো স্কোর করেছেন, তাদের কোনো বিড়ম্বনা আছে বলে আমি মনে করি না। অতীতেও ছিল না, এখনো নেই। স্যার, আমার একজন সহকর্মী আমার জন্য একটা হিসাব তৈরি করেছেন, সেটা স্যার যদি আপনি একটু অনুমতি দেন আমি একটু তাড়াতাড়ি পড়ে শোনাচ্ছি। 2010 সালে এসএসসি এবং 2012 সালে এইচএসসি যারা এবার পরীক্ষা দেবে, তারা জিপিএ 5 পেয়েছে যথাক্রমে 82,961 এবং 61,162 জন। তো এদের মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে 30,000-এরও বেশি ছাত্রছাত্রী 5 করে 10 জিপিএ পেয়েছে। মনে করি এই 30,000-এর বেশি যারা জিপিএ পেয়েছে তাদের মধ্যে 10,000 ছাত্রছাত্রী মেডিকেলে পড়বেন না বলে আগে সিদ্ধান্ত নিয়েছেন, বাকি থাকেন হচ্ছে 20,000 জন। আমাদের এখন মেডিকেল ও ডেন্টালে মোট সিট হচ্ছে 3,378টি। স্যার, আমরা এই 20,000 ছাত্রছাত্রীর থেকে এইদের মধ্যে থেকে 3,378 জন ছাত্রছাত্রী কিভাবে বাছাই করব? তাদের গ্রেডিং এর ভিত্তিতে। তারা একই গ্রেডিং পেয়েছে, একই গ্রেডিং যখন পাবে, এটা তো অতীতেও হচ্ছিল, নতুন কোনো কথা নয়। কিন্তু এটি আমার মনে হয় সবচেয়ে বড় তথ্য বিভ্রাট এখানে, যে এটি কোনো নতুন কিছু না। অতীতেও একই নম্বর পেয়েছে, পরীক্ষা দিয়েও একই নম্বর পেয়েছে। তাদের এমসিকিউ পরীক্ষা এবং এইচএসসি এসএসসির পাওয়ার 2 নম্বর একসাথে যোগ করার পরেও তারা কিন্তু একই নাম্বার পেয়ে তাদের আমরা গ্রেডিং করেছি। আমাদের গত বছর যেসব ডাক্তার যাদেরকে ভর্তি করেছি তাদের সকল তথ্য আমার এখানে হাজির, এবং তাদের কি করে বিশ্লেষণ করা হয়েছে সেটি আমরা বলে দিতে পারি। বিশ্লেষণগুলো করা হয়েছে যে যদি একই নাম্বার প্রথমে পায় দুজন ছাত্র বা ছাত্রী, তাহলে প্রথমে দেখা হবে সে কি 4th সাবজেক্ট নিয়ে পেয়েছে বা 4th সাবজেক্ট ছাড়া পেয়েছে। আমি একটুখানি একটা তথ্য দিই, যেমন প্রথমে যদি আমরা 4th সাবজেক্টে বাদ দিই তাহলে একটা কেমন হয়। যেমন গত বছর যারা হয়েছিল এইচএসসিতে 4th সাবজেক্ট সহ যারা স্কোর করেছিল 5, তারা ছিল 2,779 জন। আমরা 4th সাবজেক্টকে যেই বাদ দিয়েছি 794-তে চলে এসেছে একটি। সেমন এইচএসসিতে যখন করবো, এসএসসিতে যখন করবো তেমনি হয়ে কমে আসবে। ঠিক আছে, এটাতে তাও হলো না, তারপরেও এক হয়ে আছে। কম এসে কি স্যার এটা একদম 3,378টা? না, এটা হবে না, তারপরেও এক হয়, কোনো জায়গায় এক হবে। তখন আমরা তাদেরকে
জিপি এর বিভিন্ন ভাগে তার আমরা ভাগ করব, যেমন এসএসসির কোন নাম্বারে কোন জায়গায় বেশি, তারা ইংরেজি ভালো করেছে না, অঙ্কে ভালো করেছে না, স্যার আমি জিপিএ পরীক্ষাই দিলাম, নাম্বারটা যে আমার হিসাব করা হবে না সেই জন্য আমি এখন নাম্বার হিসাবের মধ্যে পড়বো কেন? না, নাম্বার কেন পরীক্ষা দিলাম? আমাকে তো জিপিএ এর জন্য গ্রেড পয়েন্ট এভারেজে বলাই হয়েছে যে আমি একটা রেঞ্জের মধ্যে নাম্বার পাওয়াটাই আমার সর্বোচ্চ মুখ্য হবে। এখন আমি 83 পেলাম না 84 পেলাম, এটা স্যার আপনি কেন বিবেচনা করবেন? না না, এটা তো আমাকে না করলে তো আমরা গ্রেডিং করতে পারবো না, এবং এটা করে আসা হচ্ছে, আজকে নতুন নয়। আচ্ছা, এটা সবসময় করা হচ্ছে, এটা এতদিন 50% এর জন্য করা হয়েছিল, এখন এটা 100% এর জন্য করা হবে। আমরা একটু ডক্টর শারফুদ্দিন আপনাদের কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে এই যে জিপিএ মানে আমরা যেটা নাম দিয়েছি ডাইরেক্ট এমবিবিএস, একদম মানে এই জিপিএ এর মাধ্যমে যারা ভালো ছাত্র হিসেবে নির্বাচিত হয়েছে বা মনোনীত হয়েছে তাদের সরাসরি নিলে এটা শিক্ষার মানে বা ডাক্তারের মানে কোনো প্রভাব পড়বে না? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের জবাবে বলবো যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যদি লক্ষ্য করি, পশ্চিমা দেশ অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ সবগুলোতেই কিন্তু এই জিপিএ এর উপরে নির্ভর করেই এই পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট বিভিন্ন লেভেলে এদেরকে নেওয়া হয়। বাংলাদেশেও এই যে পদ্ধতিটি, আমি মনে করি এটা একটি ভালো পদ্ধতি। ভালোকে ভালো আমাদের বলা উচিত। যারা আজকে বলছেন যে এই পদ্ধতিটি খারাপ, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ইতিমধ্যেই অতীতে যে পরীক্ষাগুলো হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে সেটা ইতিমধ্যেই জিপিএ এর মাধ্যমে হয়েছে। জিপিএ এর 2-3টি পদ্ধতি আমি এই সাথে অ্যাড করতে চাই। একটা হলো যে যদি আমরা বোর্ড থেকে মার্ক আনতে পারি, তাহলে মার্কে জিপিএ এর মধ্যে যে 900 পেয়েছে, একজন 800 পেয়েছে, 900 ওয়ালা উপরে উঠবে। স্যার আমি কিন্তু বারবারই বিভিন্ন রকম বিপদে পড়তেছি। ধরা যাক দুইজন ছাত্র কাল্পনিকভাবে যদি চিন্তা করি যে একজন বাংলায় পেয়েছে হচ্ছে 95, বিজ্ঞানে পেয়েছে হচ্ছে 80, আরেকজন বিজ্ঞানে পেয়েছে হচ্ছে 90, বাংলায় পেয়েছে হচ্ছে 82। তো এটা তো সে বাংলায় বেশি নাম্বার পাওয়ার জন্য সে ডাক্তার হিসেবে। এই ক্ষেত্রে আমরা যে বিজ্ঞানের ব্যাপারে, অর্থাৎ আপনাকে বলি, একটু আগেই আমি একটা পত্রিকায় পড়ছিলাম, কেউ কেউ বলছে যে এরা তো মেডিকেলে পড়তে চায় না। আপনি কি জানেন যে আজকে যিনি কমার্সে, তিনি মেডিকেলে ভর্তি হতে পারেন না, তাকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে আসতে হয়। 4 সাবজেক্ট কেউ যদি ম্যাথমেটিক্স নেয়, সেও কিন্তু মেডিকেলে ভর্তি হতে পারে। আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং 4 সাবজেক্ট বায়োলজি সেও কিন্তু পারে। সেই ক্ষেত্রে অলরেডি কিন্তু সে প্রি মেডিকেল পড়াশোনা করলো, এসএসসিতেও এইচএসসিতেও। সে কিন্তু আইকম যে পড়ে বা যে কমার্স নিয়ে পড়ে, সে কিন্তু মেডিকেলে আসতে পারে না। তাহলে প্রথমে কিন্তু আমরা ওখানে একটা গ্রেডিং করেছি। 2 নম্বর, আপনি বলছিলেন 30,000 জন, বাংলাদেশের সবাই কিন্তু মেডিকেলে পড়বে না। প্রথমেই সে অ্যাপ্লিকেশন যখন করবে, তাতেও একটা স্ক্রিনিং হবে। সেই স্ক্রিনিং এ দেখা যাবে যে কিছু আসছে মেডিকেলে, কিছু ইঞ্জিনিয়ারিং এ যাবে, কেউ সেটা ঠিকই আছে, সেটা ঠিকই আছে, কিন্তু আমাদের তো সমান সুযোগ দেওয়ার জন্য ধরে নিতে হবে যে সবাই ঢাকা মেডিকেল কলেজে পড়তে চায় বা সবাই নামকরা মেডিকেল কলেজে পড়তে চায়। আর আপনারা বলছিলেন যে 50% আগেও হয়তো, কিন্তু 50% তো রিকভারির সুযোগ ছিল ভর্তি পরীক্ষা দিয়ে, সেটা তো এখন আর আমাদের কাছে। সেই রিকভারির সুযোগ যদি আপনি চান, তাহলে তো আপনাকে সেই ইন্টারমিডিয়েট লেভেলের যে যোগ্যতা গুণে আপনাকে ডাক্তার হতে হবে, সেখানেই তো সে বায়োলজিতে বেশি নম্বর পাবে, ফিজিক্স, কেমিস্ট্রিতে বেশি নম্বর পাবে। সুতরাং প্রি মেডিকেল হিসাবে ওইটাকে ধরে নিয়ে আমরা আগাতে পারি, যেহেতু বিদেশে এই ধরনের জিপিএ এর উপরে করা হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা কেন করা হচ্ছে, এটা আমি মনে করি যে আপনি জানেন 2003 থেকে 2007 পর্যন্ত 4 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আজকে যারা ডাক্তার হয়েছে, আমি এই প্রশ্নটি নিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আসতে চাই। আগে একটু তুষারের কাছে শুনে নিই যে ডাক্তার আব্দুল নূর তুষার, আপনি কি মনে করেন যে এই জিপিএ 5-এর ভিত্তিতে এমবিবিএস পরীক্ষা নিয়োগ দেওয়াটা? যে কোনো পরীক্ষার একটা সমতা ভিত্তিক সুযোগ থাকতে হবে। উচ্চশিক্ষার সুযোগ সকলের জন্য অবারিত, এটি কিন্তু আমাদের শিক্ষানীতির একটি অংশ। এবং কাদের জন্য অবারিত? যারা মেধাবী তাদের জন্য। মেধাবীরা কিভাবে ভর্তি হবেন? তারা এসএসসি আর এইচএসসি তে নম্বর পেয়েছেন, সেজন্য ভর্তি হবেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এসএসসি আর এইচএসসি কেন? তাহলে যে এখন তো প্রাইমারি স্কুল সার্টিফিকেট করেছি আমরা, তারপরে একটা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তার আগে একটা ক্লাস 8-এ করেছি, সবগুলো যোগ করেন। এটা তো কোনো যুক্তি হতে পারে না যে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি তে আপনি কিছু নম্বর একত্রিত করেছেন, সেজন্য আপনি মেডিকেল কলেজে ভর্তি হবেন। কারণ কি, এটাকে ব্যাখ্যা করতে হবে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। 2টি কারণ আমরা খুঁজে পাচ্ছি। একটু আগে শারফুদ্দিন স্যার বলেছেন, ওনারা দুজনে আমার শিক্ষক ছিলেন, মাননীয় মন্ত্রী এবং শারফুদ্দিন ভাই, দুজনেই আমরা ভাই বলি তাকে। 2টি কারণ, একটা হচ্ছে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে, খুব ভালো কথা। আরেকটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এখন 4 বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আমি একটা বিনীত প্রশ্ন করতে চাই যে এই 4 বছর ধরে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তাদের শাস্তির খবর কি? কারাই প্রশ্নপত্র ফাঁস করলো, কিভাবে ফাঁস হয়ে যায়? এবং গত 3 বছরে ফাঁস হয়নি, এর আগে হয়েছে 2003 থেকে 2007 4 বার হয়েছে। আমরা পত্রিকায় পড়েছি যে কেউ একজন অন্তর্বাসের ভেতরে করে প্রশ্ন নিয়ে প্রেস থেকে বের হয়ে গেছেন। এখন সেইগুলা বন্ধ করতে না পারার জন্য তো আসলে এটা কোনো কারণ হতে পারে না যে আমি প্রশ্নপত্র ফাঁস রোধ করতে পারি না, একটা সম্ভাবনা থেকে যায়, সেজন্য ছেলে মেয়েদের উপর ভর্তি পরীক্ষা তুলে দিয়ে আমি এরকম ব্যবস্থা করব। আমার মনে হয় এটা ঠিক না।
প্রথম কথা হচ্ছে ইকুয়ালিটি এবং জাস্টিসটা মেনটেন করতে হবে। একটি ছেলে, আপনি যথার্থই প্রশ্ন করেছেন উপস্থাপক সাহেব, যে একটি ছেলে যদি বাংলায় 42 পায় তার মানে কিন্তু এই না যে তার মেডিকেলে ভর্তি হওয়ার যোগ্যতা নাই, বরং সে বায়োলজিতে 99ও পেতে পারে, তার কিন্তু অনেক বেশি যোগ্যতা, সে ইংরেজিতে পেতে পারে। আমার একটু একটা জিনিস একটু কৌতূহল হচ্ছে যে গত 4 বছর যদি প্রশ্নপত্র ফাঁস না হয়ে থাকে তাহলে তো আপনার প্রশ্নপত্র ফাঁস না করার সিস্টেম আবিষ্কার করেই ফেলছেন, তাহলে তো এটা কোনো আলোচনার সময় করে না, আলোচ্য বিষয় নয়। মানে প্রশ্নপত্র ফাঁস কোনো সেটাই বলছি, মানে প্রশ্নপত্র ফাঁস, তাহলে এটা কোনো কারণ না। দ্বিতীয় কারণ হচ্ছে কোচিং বাণিজ্য বন্ধ করা। আমি দেখেছি যে সেটাও কোনো কারণ, সেটাও কোনো কারণ। দিস ইজ নট মাই, তাহলে কোন একটা কারণ আছে। কোচিং বাণিজ্য তো বন্ধ হচ্ছে না, তাহলে কোন একটা কারণ আছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ার জন্য কোচিং চলছে, ইউনিভার্সিটিতে পড়ার জন্য কোচিং চলছে, তো কোচিং মানে তাহলে কোন একটা কারণ আছে। আমি কোন কারণটা এটাই বলি, আমি একটু প্রশ্ন উত্তর দিয়ে নিই। আমার মনে হয় প্রথমেই বলা ভালো যে একজন ছেলে যাদেরকে যে কথা বললো যে এই কেন এইচএসসি আর এসএসসি নিচ্ছি, এইচএসসিতে কি হয়েছে, 11টি সাবজেক্টে 3 ঘন্টা করে 33 ঘন্টার পরীক্ষা দিয়েছে, লিখিত পরীক্ষা। আর এসএসসিতে কি হয়েছে, 12টি সাবজেক্টে 3 ঘন্টা করে 36, তাহলে 59 ঘন্টা সে লিখিত পরীক্ষা দিয়েছে। আর এর সাথে যদি প্র্যাকটিক্যাল অ্যাড করি তাহলে আরও 14 ঘন্টা, তো 14 ঘন্টায় প্রায় 80 ঘন্টার লিখিত পরীক্ষা দিয়েছে। আমরা তাতে আমরা বলছি যে তুষার বলছে এটার কোনো দাম নাই, না দাম নেই বলি নাই, বলছি মানে এটাতে ভ্যালু নিয়েন না, আপনি ভ্যালু নেবেন। আমি গত 3 মাস ধরে পড়ে যেটা করেছি এটাই হচ্ছে ভ্যালু। কারণ হচ্ছে আমি আমার সারা জীবন যত পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষার, ধরা যাক 500 ঘন্টা পরীক্ষা দিচ্ছি, কিন্তু সেই পরীক্ষার ফলে কি আমাকে জাতীয় ক্রিকেট দলে খেলতে দেওয়া হবে? না, সেটা তো অবশ্যই না হবে না। ক্রিকেট দলের পরীক্ষা যদি দিয়ে থাকো তাহলে তো অবশ্যই ধরা যাক আমার 12টা সাবজেক্টের মধ্যে একটা ক্রিকেট খেলা হচ্ছে, সেটা তো ডেফিনেটলি হবে। কারণ এটা প্রি মেডিকেল কি আমরা এইচএসসি কে তো প্রি মেডিকেল ধরি, এবং মেডিকেল ধরি বলে বিধায় এইচএসসি কে আমরা প্রাধান্য দিয়েই আমরা এখানে আমাদের যে স্তর বিন্যাস করি, এবং সেখানে 60% তাদেরকে দেওয়া হয়। স্যার এইচএসসি তো প্রি মেডিকেল স্যার, কিন্তু বায়োলজি সহ এইচএসসি হচ্ছে প্রি মেডিকেল, বাকিগুলো তো প্রি মেডিকেল না। যার বায়োলজি থাকবে এবং অপশনাল না হয়, ফিজিক্স কেমিস্ট্রি প্রি মেডিকেল না, বায়োলজি তো থাকতেই হবে স্যার, বায়োলজি ছাড়া তো ভর্তি হতে পারবে না। সো বায়োলজি সহ বাকি সাবজেক্ট থাকতে হবে, সায়েন্সে বায়োলজি না নিলে সে প্রি মেডিকেল না। কিন্তু প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে আমরা যখন এমবিবিএস পড়ি তাহলে এমবিবিএস এ তো আমরা এতগুলা প্রফ দিই, এতগুলা রিটেন পরীক্ষা দিই, কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তো আমাদেরকে ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হতে দেয় না। তাহলে সকল লেভেলে আমার প্রস্তাব হচ্ছে যদি তাই হয় তাহলে বাংলাদেশের সকল উচ্চ শিক্ষা ডিফারেন্ট কোশ্চেন অল টুগেদার। আমি খেতে পারলাম না বলে আরেকজনকে খেতে দিব না, এটা তো হতে পারে না। আমার খিদা আছে বলে আমি আপনাকে খেতে দেব না, এই প্রসঙ্গে আমরা একটু আসি। আমরা একটা ইকুয়ালিটি এবং একটা আমি মনে করি একটা সমতা ভিত্তিক একটা রংপুর কলেজ থেকে বা সাতক্ষীরা কলেজ থেকে বা একদম ভ্রুমগমারি কলেজ থেকে যে ছেলেটা পাস করছে জিপিএ 5 নিয়ে, তার যে চান্স ঢাকা মানে শহরে বসে বা বড় বড় শহর থেকে বড় বড় কলেজ থেকে যারা পাস করছে, হি ইজ গেটিং দি ইকুয়াল চান্স। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে পরীক্ষা যদি কেউ ট্যাম্পারিং করতে চায়, দ্যার ইজ এ স্কোপ। অতীতে হয়েছে, আমাদের সময় হয়নি, আমরা প্রিভেন্ট করেছি, কিন্তু অতীতে হয়েছে। এখানে সেই রকম কোনো ট্যাম্পারিং করার কোনো সুযোগ নেই। শরীফুজ্জামান পিন্টুকে একটু শুনি। শরীফুজ্জামান পিন্টু, আপনি কি মনে করেন এটা সবার জন্য সমতা ভিত্তিক একটি সুযোগ হচ্ছে? তার আগে আমি একটা পয়েন্ট, যেটা আমার কাছে এই সিদ্ধান্তটা নেওয়ার পরে মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটা এত দেরিতে কেন। এটা আরো 3 মাস আগে হতে পারতো, 6 মাস আগে হতে পারতো, 1 বছর আগে হতে পারতো। যে ছেলেমেয়েরা গতবার চান্স পায়নি তারা 1 বছর ধরে ওয়েট করছে এবং তারা ক্ষতির শিকার হবে, এটা একটা বড় বিষয়। 2 নম্বর হচ্ছে, আমি যতটা জানি যে এই সিদ্ধান্তগুলো কিন্তু মিনিস্ট্রিতে এসে 3 মাস 4 মাস আগে আমাকে জানতে হবে। জি, কি ক্ষতির শিকার হচ্ছে আমাকে জানতে হবে। এই যে একটা বছর অনেকে ভর্তি হয়নি, ওয়েট করে বসে আছে, না কিন্তু আপনার যদি জি কি ক্ষতির শিকার হচ্ছে আমাকে জানতে হবে। এই যে একটা বছর অনেকে ভর্তি হয়নি, ওয়েট করে বসে আছে, না কিন্তু আপনার যদি আমি যেটা জানি যে গত 3 মাস 4 মাস আগে থেকে বিভিন্ন মেডিকেল থেকে যে প্রপোজাল গুলো এসে মিনিস্ট্রিতে বসেছিল, জমেছিল, এটা আপনার আরো 3 মাস আগে যদি বলতেন, এই ছেলে মেয়েগুলো ঢাকায় এসে এভাবে কোচিং সেন্টার, তার কি ক্ষতি শিকার হলো? আর্থিক ক্ষতি যদি বলেন, তার 1 বছরের একাডেমিক লস যদি বলেন, না সে তো যদি এবার মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, সে একাডেমিক ইয়ার লস করে বসে আছে, সে তো তার দায়িত্ব, আমার দায়িত্ব না। অবশ্যই সরকারের দায়িত্ব, এটা কোনোভাবে কিন্তু আপনার একটা সিদ্ধান্তের কারণে 1 বছর আগে আপনি যদি এই সিদ্ধান্তটা নিতেন তাহলে এই আগামী বছর যদি সিদ্ধান্তটা নেওয়া হতো তাহলে একটা লেভেল সেটা একটা বিষয় আমি বললাম। আমরা কতদিন আগে ইন্টারমিডিয়েট এইচএসসি রেজাল্ট হয়েছে, মাত্র কয়েক সপ্তাহ আগে। এইচএসসি রেজাল্টের পরে আপনি তো জানেন যে এখন তো পরীক্ষা দেওয়ার পর থেকেই কোচিং এর দিকে ঢুকে যায়, সম্প্রতি এইচএসসি রেজাল্ট হয়েছে এবং তার পরপরই আমরা অতি সত্বরই আমরা এই সিদ্ধান্ত, এখন তো ভর্তি মৌসুম অলমোস্ট চলে আসছে, কোচিং করা বা এইচএসসি পরীক্ষাটার আগে নিলে তো সবাই জানতো যে এইচএসসি পরীক্ষার, এটা একটা বিষয়। আমি একটা 2 নাম্বার যেটা আপনি যে বিষয়টা বললেন, যে আমি মনে করি যে এটা ঠিক আছে,
মানে জিপিএ এর ভিত্তিতে ভর্তিটা, কারণ আমাদের কাছে একটা কাছাকাছি খুব একটা ভালো উদাহরণ হচ্ছে কলেজ ভর্তি, সুন্দরভাবে হচ্ছে এবং প্রথমে কিন্তু এরকমই হইচই হয়েছে, নটরডেম কলেজে মামলা হয়েছে না প্রথম নটরডেম তো এবার, এর আরো গত বছর থেকে শুরু হয়েছে এবং দেখেন যে এখানে কোনো শব্দ নাই, চুপিচাপে ভর্তি হয়ে যাচ্ছে। এবং ইউজিসি যে লাস্ট রিপোর্ট করেছে তারা বলেছে যে হায়ার এডুকেশনের অল লেভেল এটা হওয়া উচিত, সেক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো গুচ্ছ পদ্ধতিতে আমরা যেতে এই পারে। পর্যায়ে একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে এইখান থেকে আলোচনাটা আবার শুরু। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। একটি প্রশ্ন এসেছে মাননীয় মন্ত্রীর কাছে, আসলে অসংখ্য মানে অসংখ্য না, আমি সংখ্যাটাই বলি, এই পর্যন্ত 273টা এসএমএস এসেছে, সেই 273টা এসএমএস, সেই 273টা এসএমএস এর মধ্যে সবাই হচ্ছে কোনো না কোনো ভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষার সাথে সম্পর্কিত বা ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রী। তারা বেশিরভাগই বলছে যে তাদের ঈদ আনন্দ ভেসে গেছে, তারা কান্না করতে চেষ্টা করছেন এবং তারা তাদের অবস্থা, তোমাদের কষ্ট করতে হবে না, কষ্ট করে পরীক্ষা করতে হবে না, তোমরা অতীতে যে রেজাল্ট করেছো তার ভিত্তিতে আমরা তোমাদেরকে ভর্তি করাবো। তাদের একটা প্রশ্ন কমন মাননীয় মন্ত্রী এরকম যে সারা দেশে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়নি, ফলাফলে অভিন্ন গ্রেড পদ্ধতি অবলম্বন করা হলেও আসলে কি সকল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সমতা আনা হয়েছিল? অতীতেও এইচএসসি এসএসসি রেজাল্ট ভিত্তিতে আমরা আমাদের এখানে সমতা এনেছি এবং আমি স্বীকার করি যে সব এসএসসি এইচএসসি রেজাল্ট সমান নয় প্রতিটা ইউনিভার্সিটির, কিন্তু সেটিকে নিয়েও তো আমরা অতীতে ভর্তি করেছি, এবারও সেখানেই করব। এটা নতুন তো কিছু না, আমরা নতুন কিছু তো বলছি না, আমরা খালি একটি এমসিকিউ পরীক্ষা বাদ দিয়েছি। সুতরাং অতীতে যে পরীক্ষা হতো, অতীতে যে মার্ক হতো, অতীতে যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসে পরীক্ষা দিত, পরীক্ষার মার্ক সমন্বয় করতো, সেই সমন্বয়ের ভিত্তিতে আমরা এবারও করব। সুতরাং নতুন কিছু না, আমরা নতুন এ জায়গায় কিছুই আনি নাই, বরং তোমাদের জন্য সুখবর হলো যে ভালো করে ঈদ করতে পারবে, ভালো করে কারোর সামনে পরীক্ষা নেই, দৌড়াদৌড়ি করো, বেড়াতে যাও, কক্সবাজার যাও, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, সিনেমা দেখো। আর সবচেয়ে বড় কথা যে এমসিকিউ যে কথাটা স্যার বললো, এমসিকিউতে একজন শুধু নেগেটিভ অথবা পজিটিভ জবাব দিলেও 50 হয়ে যায়, সুতরাং সেখানেও কিন্তু মেধা যাচাইয়ের তেমন সুযোগ নাই। মেধা যাচাইয়ের এখন আমি যেটা বলি যে আমাদের দেশে সব হতাশা মানে কষ্টের মধ্যে একটা জিনিস কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে, আমাদের পাবলিক পরীক্ষা এখন নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন এই যে ছেলেমেয়েরা যারা পাশ করেছে সবার চেহারার দিকে তাকা মানে যে কেউ বলতে পারবে যে নকল করে পাশ করেনি, কারণ ওই সুযোগই নাই। এবং দেখবেন যে একটা পরীক্ষা আগে 10,000 ছেলে মেয়ে এক্সপেলড হতো, এখন 30টা 40টা ছেলে মেয়ে এক্সপেলড হয়। তো এই জায়গাটা তো একটা চেঞ্জ এসেছে এবং এর ফলে পাবলিক পরীক্ষার যে অ্যাকসেপ্টেবিলিটিটা এসেছে সেটারই একটা মানে সেই কারণে আগে বলা হতো, এর আগেও কিন্তু এটা কিন্তু আজকে থেকে আলোচনা হচ্ছে না, আরো 5-7 বছর আগে থেকে ভর্তি পরীক্ষা, কিন্তু তখন প্রশ্ন ছিল যে না নকল হয়, এক জায়গায় এক এক রকম, কিন্তু এখন কিন্তু এই জায়গায় একটা সমতা আমরা এগুলোকে কনসিডার করেই আমরা আসলে এগুলোই, যেমন বলছে তুষার যে আমরা কোচিং সেন্টার বন্ধ করব, না, আমরা এগুলোকে মনে করি যে আমরা বাংলাদেশ এমন একটি জায়গায় এসেছে যে আমাদের পরীক্ষা সিস্টেমের এমন একটা পদ্ধতির প্রবর্তন হয়েছে, আমরা এটাকে মূল্যায়ন করে আস্থা রাখতে পারি। কিন্তু আপনারাই বলছেন যে এমসিকিউ পরীক্ষা দিয়ে আসলে মেধা যাচাই করা যায় না, যে আমি তো বললাম যে তারা 81 ঘন্টা লিখিত পরীক্ষা দিয়েছে, 81 ঘন্টার অর্ধেক যায় স্যার এমসিকিউ, 50% এমসিকিউ, 81 ঘন্টা 50% এমসিকিউ এবং বাকি 40 ঘন্টা 50% হচ্ছে যার সাথে মেডিকেলের কোনো এমসিকিউ আর 50% আগেটা, সেটাও তো পরীক্ষা, এবং সেই 50% এরও 50% কিন্তু মেডিকেলের সাথে কোনো সম্পর্ক নাই, বাংলা ইংরেজি সেটাও তো তার সেই সাবজেক্টের সে কোয়ালিটি কিনা, তার মেধা কতটুকু, সে কতটুকু অবজার্ভ করতে পারে, কতটুকু রিপ্রোডিউস করতে পারে, কতটুকু মেমোরি, অল দিস থিংস আর দ্য টেস্টস অফ এ পারসন। আপনি যেটা যে বাংলা বললেন, স্যার কিন্তু একটা কথা বলছিলেন যে গ্রেডিং যখন করবে সমান মার্ক হবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাকে ইনক্লুড করবে না, তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইভেন ইংলিশ এইভাবে তারা ভাগ করে করে আনবে। একটা পর্যায়ে এসে যদি দেখা যায় যে দুইজন সমান, 2012-তে একজন, 2011-তে একজন, 11 প্রিফারেন্স পাবে না, পাবে 2012, অর্থাৎ যে রিসেন্ট। যেমন নটরডেম কলেজে আমি জানি যে ভর্তির ক্ষেত্রে যদি সমান মার্ক হয়, যার বয়স কম তাকে কিন্তু ভর্তির সুযোগ সব ক্ষেত্রে। সেটিও আমরা মনে করেছি যে হয়তো এমনও হতে পারে আমাদের ক্ষেত্রে বয়সও কনসিডার করতে হবে, বয়সও কনসিডার করা লাগতে পারে, অপশন আপনাকে রাখতে হবে যে ফিজিক্স এবং 12টা অপশন আছে, এভাবে তারা 12টা অপশন করেছে। তবে আমি বলি যে তুষারের এই বক্তব্যটা ইন ফিউচার সবাই যদি এইটাকে আমরা শুরু করি, তাহলে দেখবেন যে অন্যান্য ইউনিভার্সিটি হোক সব জায়গায় এটা ইমপ্লিমেন্ট হওয়ার একটা সুযোগ হবে। আমাদের ইউনিভার্সিটি, আমাদের যে পাবলিক পরীক্ষাগুলো যে ইমপ্রুভ করার যে প্রবণতা, আমার মনে হয় সেদিকে আমাদের আগানো উচিত এবং সেদিকে আগাচ্ছি আমরা মনে করি অনেক দূর এগিয়ে গেছি এবং আরো ভালো হবে। স্যার এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই যে আপনি জানেন যে বিদেশি যে সমস্ত ছাত্ররা আমাদের এখানে পড়ে তারা কিন্তু পরীক্ষা দেয় না। আমার যে ছাত্ররা আজকে অস্ট্রেলিয়া বা লন্ডনে যাচ্ছে তারা কিন্তু পরীক্ষা দেয় না, তারা জিপিএ এর মাধ্যমে যাচ্ছে। টাকা না, জিপিএ লাগে তার, ওই জিপিএ 8 ছাড়া বিএমডিসি দিয়ে যেতে পারবে না। বিএমডিসি বলছে জিপিএ 8 ছাড়া এখন কিন্তু আর বাইরে গিয়ে টাকা দিয়ে শুধু পড়তে পারবে না, তার ওই মেধাটা থাকতে হবে। আবার বাইরের যে লোকটা আমার এখানে পড়বে তাকেও কিন্তু ওই দেশের মেডিকেল কাউন্সিলের
যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে এসে আমার এখানে পড়াশোনা করে, কেউ কিন্তু এখানে পরীক্ষা দেয় না। পরীক্ষা দেয় না। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনি তো মানে দেশ বিদেশে পড়ালেখার অনেক খোঁজ খবর রাখেন, আপনি এই ব্যাপারে উৎসাহী, মানে এই সিস্টেমটি আন্তর্জাতিক মানের ক্ষেত্রে আপনার কাছে কেমন মনে হয়? আন্তর্জাতিক হিসাবে যে দেশের বাইরে মেডিকেল পরীক্ষার কথা যেটা বলা হয়েছে, বিভিন্ন দেশে এটি ব্যবস্থা আছে যে আপনি শুরুতেই বেছে নিতে পারবেন যে আপনি ভবিষ্যতে ডাক্তার হতে চান, ফলে আপনি প্রি মেডিকেল পড়বেন, সেখানে আপনি কিছু বিষয় একেবারেই বাদ দিয়ে দিবেন আর কিছু বিষয় আপনি বেশি পড়বেন, যেটা আমাদের এখানে কিন্তু নাই। এখানে কিন্তু আসলে আলাদা করে বায়োলজিতে বেশি জোর দিয়ে কিংবা মেডিকেলের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে বেশি জোর দিয়ে পড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই। আমরা মুখে তুমি যেটা বলছো যে আমাদের এখানে প্রি মেডিকেল বা প্রি ইঞ্জিনিয়ারিং এর কোনো ব্যবস্থা নাই। আমাদের এখানে সায়েন্সে যারা পড়ে, তাদেরকেই বলা হচ্ছে প্রি মেডিকেল। শুরু করা যেতে পারে ভবিষ্যতে স্যার, ভবিষ্যতে আবার ইলেকশন হতে হবে, আপনাদের মতো লোক ক্ষমতায় থাকতে হবে, আমরা এইভাবে চিন্তা না করি স্যার, কারণ আমরা দেখি যে হঠাৎ হঠাৎ জিনিসপত্র বদলে যায়। প্রথম যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে এটা একটা বোল্ড ফ্রম দ্য ব্লু, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটা প্রি ডিসকাশন থাকা উচিত। আমি এখানে একটু বলে রাখি আমাদের একজন দর্শক, আমি একটু বলে রাখি তো সবাই, আমাদের একজন দর্শক প্রেমা ঠিক আপনার কথারই প্রতিধ্বনি করেছেন যে যদি রেজাল্টের উপর ভিত্তি করেই ভর্তি করানো হয় তাহলে আমাদের এক্সামের আগে জানানো হলো না কেন? হ্যাঁ, প্রি ডিসকাশনটা থাকা উচিত ছিল। আমি বলবো জেনুইন কোশ্চেন, আমার প্রি ডিসকাশনটা থাকা উচিত ছিল, যেহেতু কোনো প্রি ডিসকাশন ছিল না। অ্যাকচুয়ালি প্রেসে আসেনি, কিন্তু প্রি ডিসকাশন যে করি নাই তা না, তবে আমাদের মেডিকেল ফ্যাটার্নিটিতে আমরা ডিসকাশন করেছি। এখন আমরা বিভিন্ন তাদের সাথে আমি এটা আরো সবাইকে সম্পৃক্ত করে করা উচিত ছিল যে এটা একটা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে যে ডিসিশনটা করে ডিক্লেয়ার করে দেওয়া, এটা না করে এটা নিয়ে আরো আলোচনা হতে পারতো, কিন্তু যেটা কিন্তু এখন চলছে। পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কিন্তু দুই একটা মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, এবং সেটা কিন্তু নেগেটিভ বলছে যে না আপাতত না। ইউজিসি সুপারিশ করছে, আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের একটা আন্তরিকতা আছে যেটা গুচ্ছ পদ্ধতি, বাট তারা ডিসিশনটা নেন, কিন্তু একটা আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। এই আলোচনাটাই যদি আরো 6 মাস আগে হতো তাহলে যেটা হতো, আপনি পক্ষে বিপক্ষে আলোচনা করে মতামত পেতেন সবার এবং একটা কনসেনসাসের ডিসিশন হতো। এখন যেটা হয়েছে, কিন্তু অনেক সময় আছে ভর্তি হওয়ার আগে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে যেখানে পাবলিক সেন্টিমেন্টের ইনভলভমেন্ট থাকে, সেখানে আমাদের একটা দুর্ভাগ্যের ব্যাপার আছে। আপনি যখন এই জিপিএস পদ্ধতিটা যখন আসলো এত শর্ট টাইমের মধ্যে এবং দেশে আন্দোলন তৈরি হয়ে গেল, আপনি দেখেন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি যখন আসলো একই অবস্থা, এবং এটা বন্ধ করতে হলো তখন বিএনপি সরকারের শেষ সময়, এবং ওই বছর তারা ইমপ্লিমেন্টই করতে পারলো না। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে তখন জাফর ইকবাল সাহেব, আব্দুল্লাহ আবু সাইদ সাহেব, তখন হোসেন জিল্লুর রহমান সাহেব, ওনারা চেষ্টা করে 2 বছর গ্র্যাজুয়ালি এটা চালু করতে হলো, অর্থাৎ পারলো না প্রথম ডিসিশন নিয়ে। এরপরে আপনি দেখেন যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা যখন আসলো, হুট করে যখন আসলো অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, তো প্রত্যেকটা স্তরেই কিন্তু এরকম মানুষকে ইনভলভ না করে এ ধরনের একটা মেজর ডিসিশন নেওয়ার ফলে মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে কিছু বলবেন? সবকিছু ডিসিশন, জি মাননীয় মন্ত্রীকে একটু বলবে যে এই যে উপর থেকে ডিসিশন হঠাৎ করে চাপিয়ে দেওয়ার একটি ব্যাপার দেখা যাচ্ছে, এটা মানে এটি আমাদের, আমি বলবো দিস ইজ এ গুড আর্গুমেন্ট, আমার মনে হয় ডেফিনেটলি গুড আর্গুমেন্ট যে আমরা যদি কালেকটিভ ডিসিশন সমস্ত একেবারে নিচে থেকে করতে পারি অবশ্যই ভালো। তবে যেটা কথা হচ্ছে, যেটি বলা হচ্ছে যে আমরা কোনো জায়গায় ডিসকাশন করি নাই, কোনো থিঙ্কিং করি নাই, দ্যাট ইজ নট ট্রু। আমরা থিঙ্কিং করেছি, তবে হয়তো পাবলিক ডিবেটে, পাবলিক ডোমেইনে আমরা ডিবেট করি নাই, কারণ এটা বিভিন্ন মতামত এবং বিভিন্ন ডিসকাশন করে বেশিরভাগ আমাদের ইউনিভার্সিটির থেকে যারা কর্মকর্তা, মেডিকেল কলেজের ডিন যারা আছেন, মেডিকেল কলেজের টিচার আছেন, মেডিকেল কলেজ প্রিন্সিপালরা আছেন, সবাই মিলিত অভিযান যখন আমাদেরকে দিয়ে আমাদেরকে বলেছেন যে আমরা মনে করি যে আপাতত এই পরীক্ষা নেওয়ার দরকার নেই, তখনই কিন্তু আমরা সেদিনই আমরা বলেছি। তবে ডিসকাশন যে অতীতে করি নাই, তবে হ্যাঁ ইউ ক্যান সে যে 6 মাস আগে হতে পারতো, দ্যাটস রাইট। কিন্তু আমার ধারণা ছিল যে এরকম যে এই পরীক্ষা তো মাত্র রেজাল্ট হতো, এখনই তো ওরা কোচিং সেন্টারে যাবে, এরা পরীক্ষা দিয়ে পরের দিনে যে বাসাবাড়িতে যে ঢাকায় এসে বলে, এবং আপনি জানেন যে পরীক্ষা দিয়েই পরের দিনে হালের বলদ বিক্রি করে জমি বন্ধক রেখে টাকা ধার করে ছেলে মেয়েকে পাঠিয়ে দেয়। এখন তুমি চিন্তা করো যে ঢাকা শহরে পড়ার জন্য, এবং যার থাকার কোনো জায়গা নেই। এবং আপনার এই সিদ্ধান্তের ফলে আমি একটা কথা বলতে পারি যে গ্রামের যে মেয়েরা, মা বাবারা সবচেয়ে ভয় পায় মেয়েকে ঢাকা শহরে পাঠাতে, এবং কেউ পাঠায় কেউ পাঠায় না। অনেক মেয়ে কিন্তু ভালো রেজাল্ট করবে এটা জানার পরেও পাঠায় না, সে কোথায় থাকবে একটা মেয়ের, সেই মেয়েটা কিন্তু উপকৃত হবে। এটা বলতে হবে, এটা উপকৃত হবে যে তারা ঢাকায় কোচিং এ পড়তে হবে না, পাশাপাশি এই উপকারও সে হবে, সে আসলে ঢাকা মেডিকেল কলেজে চান্সও পাবে না। কারণ হচ্ছে যে কারণ ভালো জিপিএ ভালো গ্রেডিং গুলি ঢাকার কিছু নামকরা কলেজের জন্য না। এখন কিন্তু এটা ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। এটা বিষয়টা আপনাদের সিদ্ধান্তে সদিচ্ছা বা আপনাদের ভালো করার ইচ্ছা নিয়ে কিন্তু আসলে
প্রশ্নটা না স্যার, কিন্তু যে বিষয়টা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে একটা জটিলতা তৈরি হচ্ছে। প্রথম কথা হচ্ছে স্যার, Legalized হয়ে গেছে, এটা বিষয়টা আপনাদের সিদ্ধান্তে সদিচ্ছা বা আপনাদের ভালো করার ইচ্ছা নিয়ে কিন্তু আসলে প্রশ্নটা না স্যার, কিন্তু যে বিষয়টা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে একটা জটিলতা তৈরি হচ্ছে। প্রথম কথা হচ্ছে স্যার, দ্রুত একটা সিদ্ধান্ত এসেছে যেটার ব্যাপারে আগে কেউ প্রস্তুত ছিল না। কোনো জিনিস আমরা যে দেশে ইন্ট্রোডিউস করতে চাই, যেমন আগে অনেকগুলো এক্সাম্পল দেওয়া হলো, যখনই কোনো কিছু নতুন কিছু দেওয়া হয় তখনই প্রতিবন্ধকতা। নতুন নতুন পরিবর্তনে পরিবর্তনে আমরা কিছুতেই আগ্রহী নই। নতুন নতুন যে কোনো আলোচনা, সিদ্ধান্ত- ঠিক আছে। পাবলিক আমি ডোমেইনে এখানে জিনিসটা আসবার ছেড়ে আগে দিতে হবে আগে, তারপরে তোমার মতো আমার আরেকজন ছাত্র রংপুর থেকে টেলিফোন করলো, আরেকজন ছাত্র চিটাগং থেকে টেলিফোন করলো, কি স্যার আপনি খুব ভালো কাজ করেছেন। কেন? আমি তো রংপুরের থেকে গিয়েছিলাম, ঢাকা শহরে পড়তে পারিনি এবং আমি খুব ডাউটফুল ছিলাম আমি যে মেডিকেল কলেজে ভর্তি হতে পারবো কিনা। তারপরেও মেডিকেল কলেজে ভর্তি স্যার, এখন হতে তাহলে আমি আমার কথা এত- অনিয়ারেই বলি, জি। আমি আমার কথা অনিয়ারেই হ্যাঁ, বলি। তুমি আমি যখন বলতে পারো যে আমি you have scored higher, so you have got a chance without having a better score. That there are আসলে examples. ব্যাপারটা তা না, আমার স্যার। কাছে analysis আছে। আমি- আমার কাছে analysis আছে কত পার্সেন্ট পিপল জি, এরকম স্যার, পায়। জি, স্যার। পায়, অবশ্যই পায়। আমি তো স্বীকার করছি। জি, স্যার, এই- নেগলিজেবল। এই এক ধরনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অ্যানালিসিস স্যার স্টিভেন জে লেভিটের একটা বই আছে ফ্রিকোনমিক্স, সেখানে আছে যে ভর্তি পরীক্ষাগুলো অনেক সময় ম্যানিপুলেটেড হয়, আবার ভর্তি পরীক্ষা না দিয়েও ভালো লোকজন পাওয়া যায়, এবং ভর্তি পরীক্ষা যাচাই করারও স্ট্যাটিস্টিক্যাল প্রক্রিয়া আছে। তবে ইন ফিউচারে যে আমার- ইন্টারমিডিয়েট কিন্তু আরো ভালো করে পড়বে না, মানুষ, আমার এটা যদি যে বিষয়টা আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ভালো করে পড়বে স্যার, এই কথাই তো অনেক দর্শক বলতে চাচ্ছে যে আমরা আমি সময় পেলাম নিজে না কেন। আমি নিজে যখন আমি বাংলাদেশের একটা সেরা স্কুলে পড়েছি, সেই স্কুলে পড়াকালীন আমি অঙ্ক করতাম না, কারণ আমি ছোটবেলা থেকে ঠিক করেছি আমি ডাক্তারি পড়বো। ফলে আমার মনে হয়েছে যে এত অঙ্ক করার দরকার নাই, আমি এত বেশি অঙ্ক জেনে কি হবে, আমার এত অঙ্ক তো ডাক্তারিতে লাগে না। কিন্তু আমি কিন্তু অঙ্কে কম নাম্বার পেয়েছিলাম। আজকের যুগে এরকম একটা ছেলে আর ডাক্তারি হতে পারবে না, কারণ সে অঙ্কে কম নাম্বার পেয়েছে। ডাক্তার বানিয়ে তো আমাদের বিষয়ে লাভ হয় না, না। ডাক্তার বারে না, ডাক্তার বানিয়ে লাভ হয় না স্যার, কথাটা ঠিক এই না। জায়গায় তো সব আপনাকে একটু থামাই যে আমরা একটা বিরতি নিই, বিরতির পর ফিরে আসি। তুমি আমার- আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের আসলে কি হবে। ধন্যবাদ, গুড কোয়েশ্চেন, আমার মনে হয় ভেরি গুড কোয়েশ্চেন। ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের অতীতের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই বহাল থাকবে, সুতরাং নতুন কিছু নেই। মানে তাদের গ্রেডিং করা হতো, আমাদের সিস্টেমে একটা গ্রেডিং করে তাদেরকে ইকুইভ্যালেন্স করে এখানে দেওয়া হতো, সুতরাং সেটাই তারা থাকবে। তাহলে তো স্যার এই যে আমাদের শরীফুজ্জামান পিন্টু যে ঢাকার বাইরের ছেলে মেয়েদের কথা বলছিলেন, তাদের সম্ভাবনা আরো কমে যাবে, কারণ না তারা না তো না না, ওদের আমি তো মনে করি যে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের ডিসঅ্যাডভান্টেজ বলে আমি জানতাম যে তাদের যে গ্রেড পায় সেই গ্রেডের ইকুইভ্যালেন্স আমাদের এখানে একটু কমে যায়, তাই আমি জানি আর কি। সুতরাং আমার মনে হয় না তাদের কোনো তাদের আরো লাভ হবে কি স্যার, যে পরীক্ষা দিতে গিয়ে ওরা জেনারেল নলেজে ভালো পারতো না, সেইটার দিক দিয়ে তাদের advantage হবে। লাভ হবে, কারণ ইংলিশ লাভ হবে। মিডিয়ামে বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু পড়ায় না, পড়ায় না, ফলে ওরা ওরা জানে না। সাধারণ জ্ঞানে গোল্লা পেত। সেটা এখন ইংলিশ মিডিয়ামে যারা পড়তেন তাদের যেহেতু ভর্তি পরীক্ষা থাকবে না, আমি সেটাই ফলে বলছিলাম যে ইংলিশ বাংলাদেশ সম্পর্কে না জেনেও ইংলিশ ডাক্তার মিডিয়ামে হতে তো পারবে। বড় শহরের বা না, অবস্থাপন্ন তবে তাকে বাংলাদেশ জানতে লোকের হবে। ছেলেমেয়েরা পড়েন, তো তাদের সুবিধা হবে বললেই তো আমরা যারা মানে ওরা বাংলাদেশ সম্পর্কে না জেনেও এখন ডাক্তার হতে আমার পারবে। ধারণা দিস নিডস টু বি ফাউন্ড আউট, ইউ ক্যান ফাইন্ড আউট, মানে বিইং এ জার্নালিস্ট, যে আমার ধারণা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, বিশেষ করে ধনী শ্রেণীর মানে শ্রেণীতে কাটা, তাদের কত পার্সেন্ট ডাক্তারিতে পড়ে আমার ধারণা খুব কম, সংখ্যাটা কম। আমার ধারণা খুব কম। পিন্টু সাহেব যে সুতরাং কথা তাদের জন্য দেয়ার আর মেনি আদার স্কোপস, দেয়ার আর মেনি আদার এভিনিউজ দ্যাট ইজ ওপেন। সুতরাং আমার ধারণা যারা ইংলিশ মিডিয়ামে বিশেষ করে বড় বড় শহর থেকে আসে তারা খুব কম সংখ্যকই ডাক্তারি পড়তে। অনেকে আবার বাইরে যাওয়ার দিকে ঝোঁক থাকে, তবে এবং এই তারা পরীক্ষা সাধারণত প্রাইভেট সচ্ছল। মেডিকেলের ক্ষেত্রে একইভাবে একই প্রযোজ্য। সাথে, একই আমরা সাথে merit list হবে। স্কোরিং করে দেবো, স্কোরিং করে আমরা ছেড়ে দেবো। প্রথম মাননীয় 3000 গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী, জন্য, আমার পরবর্তী মানে যারা আসতে এই চায়। সুযোগে, এই অনুষ্ঠানের সুযোগে আপনার কাছে আমার একটা মানে অনুরোধ বলতে পারেন, এই যে প্রাইভেট মেডিকেল যেভাবে চলছে এইভাবে কিন্তু চলতে পারে না, না আমি আমাদের। totally মানে খুবই আমি পুয়ার agree করবো এবং before you have মানে to discuss বলা any যায় further। আমি শিক্ষকের মনে করি কোয়ালিটি, আমি শুধু ইনফ্রাস্ট্রাকচার মেডিকেল খুবই খারাপ অবস্থা। এই অবস্থায় কিন্তু মেডিকেল আমি মনে করি এডুকেশনটা যদি ছেড়ে দেওয়া হয়, প্রাইভেট একেবারে- সেক্টরে যে সকল এডুকেশন, ইউনিভার্সিটি বলুন, Quality টা টেকনিক্যাল বলুন এবং মেডিসিন বলুন, যে অনেকগুলো আর নট আপ টু দ্য মার্ক, যেটা আমরা কিন্তু হাত দিয়েছি এবং তাদের উপরে আমরা প্রেশারাইজ বলি করছি। ঢাকার এই 4-5টা 6টা, এর আমরা- বাইরে আপনার আছে কিছু অনেক কিছু বাইরেও 40-এর উপরে বাইরেও বোধহয় কিছু আছে এবং তাদের এবং আমরা আপনার তো প্রেশারাইজ এটা করছি। একটা কি আমরা একটা আমি মনে করি করে দেখছিলাম যে প্রতি মাসে বোধহয় 2-1টা করে বাড়ে না, মেডিকেল না, কলেজের না, সংখ্যা, এরকম আমরা হয়েছে। এখন আর এইমাত্র- বাড়ে না, তবে এখন হয়তো ইতিমধ্যে আরো পত্রিকার কমা শুরু সমালোচনা হয়েছে। বা যে কোনো কারণে আমরা এটা এসে- একটা এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, মিডিয়ার আমরা সমালোচনা আমি বলবো যে এটা একটা বড় কারণ। মানে কশাস, এবং আমরা এসে বোধহয় 10টার বেশি বোধহয় 3 বছরে দিয়েছি বলে মনে পড়ে না, না, কিন্তু আগেই 30-40টা দেওয়া হয়ে গেছিল এবং তারাই এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করেছে, সেজন্য আমাকে দায়ী করা আমার মনে হয় তবে সঠিক স্যার হবে। কোয়ালিটিটা কন্ট্রোল করার ব্যাপারে উনি যেটা ব্যাপারে বলছে, এটা এটা করা আমি উচিত। টোটালি একমত এবং আমরা এটা স্ট্রিনজেন্ট ব্যবস্থা নিয়েছি, তাদের সাথে আমরা ফ্রিকোয়েন্ট বসছি এবং তাদেরকে বলছি এবং তাদের কোয়ালিটি অবশ্যই ইমপ্রুভমেন্ট করতে হবে, তা নাহলে
আমরা তো গতবার 2টা বন্ধ করে দিয়েছিলাম। একটা পয়েন্ট, বেসরকারি মেডিকেলে পড়তে 15 লাখ টাকা নিচ্ছে এখন। এইটাকে আমরা এটা কন্ট্রোল আপনি করতে যখন চাই। এরকম একটা ডিসিশন নিলেন, অবশ্যই এটা থাকা উচিত যে বেসরকারি মেডিকেল সর্বোচ্চ কত টাকা নিতে পারবে। আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো 3 লাখ, 3.25 লাখ, 3.5 লাখ, ম্যাক্সিমাম 5 লাখ টাকা নিচ্ছে। আর একটা অখ্যাত মেডিকেল কলেজ এবং সেখানে 3.5 জিপিএ 3.5 4 পেয়ে ভর্তি হচ্ছে টাকার জোরে 15 লাখ টাকা দিয়ে। অর্থাৎ এই যে বৈষম্যটা, এই বৈষম্যটার একটা লাগাম টেনে ধরা কথা হচ্ছে যে এখন জিপিএ 4 এর নিচে ভর্তি হতে পারবে না। হ্যাঁ, জিপিএ 4 এর নিচে নিচে কেউই পারবে না। মানে 8 এর নিচে ভর্তি হতে পারবে না। এইখানে 2 হচ্ছে যে আমি টোটালি একমত যে আমার মনে হয় যে আমরা তাদের সাথে কথা বলছি, উই মাস্ট রেস্ট্রিক্ট দি অ্যামাউন্ট। কিন্তু এখানে ইট ইজ ইউ আন্ডারস্ট্যান্ড সো ডিফিকাল্ট টু কন্ট্রোল। আন্ডারহ্যান্ড কোথায় কত টাকা নিচ্ছে কেমনে করে আমরা বলতে পারি যে তোমরা 5 লাখ টাকার বেশি নিও না। কিছু কিছু মেডিকেল কলেজ কিন্তু নেয়, কিছু কিছু ভালো বাংলাদেশ মেডিকেল কলেজের মতো জায়গায় তারা 6-7 লাখ টাকায় ভর্তি করে, ওয়ান অফ দ্য বেস্ট। স্যার, আমাদের একজন দর্শক একটা অরিজিনাল কোশ্চেন করছেন, সেই অরিজিনাল কোশ্চেনটা আমি আবার আপনাকে বলি যে ভালো রেজাল্ট যারা করে তারা নিশ্চয়ই ব্রিলিয়ান্ট, এডমিশনেও তারা ভালো করবে, তাহলে এডমিশনটা নিতে প্রবলেমটা কোথায়? তাহলে দরকারটা কি? তোমার অ্যাডমিশন টেস্টে দেওয়ার দরকারটা কি? তুমি তো ভালো রেজাল্ট করে বসে আছো, তোমার ভালো রেজাল্টটাকেই আমি অ্যানালিসিস করছি এবং ভালো রেজাল্টটাকে আমি দাম দিচ্ছি। দেন হোয়াই ইউ ওয়ান্ট টু অ্যাপিয়ার এগেইন? স্যার, আমি আপনার এটার সাথে একটু অ্যাড করতে চাই যে কয়েকদিন আগে জনতা ব্যাংকে আপনি জানেন যে একটা প্রশ্ন পরীক্ষা হয়েছে। জি। পরের দিনই কিন্তু জনতা ব্যাংকের চেয়ারম্যান যখন বসলো, প্রশ্নপত্র ফাঁস পত্রিকা এসেছে আর উনি দেখালেন যে ওই প্রশ্নের সাথে কোনো মিল নাই। পরীক্ষা নিলেই পরের দিনই মন্ত্রী মহোদয়ের ওই প্রশ্নটা পত্র ফাঁস হয়েছে বলবে, কিন্তু আসলে কিছু না। এই যে একটা গভর্নমেন্টকে বিব্রতকর পরিস্থিতি, 40 থেকে 45 জন সারা রাত গোয়েন্দা সংস্থা এবং পুলিশ 40 থেকে 45 জন অ্যারেস্ট করা। প্রশ্নপত্র ফাঁস যে কোনো বিষয় না সেটা মন্ত্রী বলেছেন। আমি বলছি আলোচনা থেকে দূরে সরে যাচ্ছি। এটা কেন আসলে? একবার বলা হচ্ছে যে গভর্নমেন্ট বিব্রত হয় যে মিডিয়া রিপোর্ট করে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, যদিও হয় নাই। আবার আমরা জানছি কোচিং ব্যবসা, সব পত্রিকাগুলো এবার লিখেছে কোচিং ব্যবসা বন্ধ করা হবে। স্যার কিন্তু বলেছেন যে না, স্যার একটু আগেই বলেছেন যে আসলে এসএসসি এবং এইচএসসির প্রকৃত মূল্যায়নকে আরো মূল্যায়িত করার জন্য এই ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে। তাহলে দেখেন 3 রকম ভাষ্য। এখন এই 3 রকম ভাষ্য যখন আমরা পত্রিকাতে দেখতে পাচ্ছি, আসল ভাষ্য স্যারের, আর পত্রিকা বলেছে, আজকের পত্রিকাতে আছে কোচিং বাণিজ্য বন্ধ করার ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা রাখবে। আবার এই আলোচনার মধ্যে থেকে আসছে যে সরকার বিব্রত হয় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এসব উল্টাপাল্টা রিপোর্ট। না, স্যার অবশ্য বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী অবশ্য বলেছে যে এটার কোনো ব্যাপার না, এটা প্রশ্নপত্র ফাঁসও কোনো ব্যাপার না, এটার মধ্যে কোচিং বাণিজ্য কোনো ব্যাপার না। উনি শুধু বলেছেন যে প্রয়োজনটা কি। এক্স্যাক্টলি, আমরা মাননীয় মন্ত্রীটাই তো আসল বক্তব্য, বাকিগুলো তো নকল। কিন্তু এই আসল বক্তব্যটাও কিন্তু এসেছে পত্রিকাতে, আসলে ঠিকমতো এসেছে? আজকে পত্রিকা বা মিডিয়ার কোথাও এসেছে? আসল বক্তব্যটা ওইভাবে আসে না। আজকের দৈনিকগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে সেই দৈনিকে কেউ বলেছে কোচিং বাণিজ্য বন্ধ হচ্ছে, কেউ বলেছে। এইখানে আসলে আমার প্রথম যেটা আমি কথাটা বলেছিলাম যে এই সিদ্ধান্তগুলো যদি একটু প্রি ডিসকাশনের মধ্যে দিয়ে আসে তাহলে দ্বিতীয় হচ্ছে স্যার যে ভর্তি পরীক্ষা যদি শুধু মেডিকেলে তুলে দেওয়া হয়, চমৎকার একটা প্রস্তাব, কারণ আমরা অন্য পরীক্ষাগুলোকে মূল্যায়িত করছি, সেক্ষেত্রে একটা অসাম্য তৈরি হচ্ছে। অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু আবার ভর্তি পরীক্ষা নিচ্ছে, ফলে এই সমতা সকল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, অর্থাৎ উচ্চশিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কেউই কোনো ভর্তি পরীক্ষা নিবে না, জিপিএ 5 এর মাধ্যমেই তারা ভর্তি করবে। সেক্ষেত্রে কিন্তু একটা সমতা বিধান হয়ে যায়। কিন্তু এই একই পরীক্ষার্থী মেডিকেলে ভর্তি হবে ভর্তি পরীক্ষা ছাড়া, আবার সে একই পরীক্ষার্থী জাস্ট মেডিকেলের আউটডোর ক্রস করে ওই পাশে লতে ভর্তি হতে গেলে, কার্জন হলে ঢুকতে গেলে তাকে ভর্তি পরীক্ষা দিতে হয়। আর তৃতীয় একটা প্রস্তাব আমার আছে, সেক্ষেত্রে একটা কমন ভর্তি পরীক্ষা, এসএটি কিংবা জিআরইর মতো একটা কমন ভর্তি পরীক্ষা ইউজিসি অর্গানাইজ করবে। জিপিএ 5 বা 4 প্রাপ্ত সকল পরীক্ষার্থী একটা নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী তারা উচ্চশিক্ষায় যাবে, এই জন্য এই ভর্তি পরীক্ষাটা অ্যাটেন্ড করবে। সেখানে তারা সর্বোচ্চ যে নম্বর পাবে সেই তালিকা অনুযায়ী তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা কলেজে নাম্বার দিয়ে ভর্তি হতে পারবে। যেমন আমরা জিআরই দিয়ে বা এসএটি দিয়ে হার্ভার্ড কিংবা ইয়েলে আমাদের রেজাল্ট পাঠাই এবং তারা আমাদের অ্যাক্সেস করে। কোচিং সেন্টার, আমি বলবো যে মন্ত্রী হিসেবে উনি তো আর বলতে পারেন না যে কোচিং সেন্টারের কারণে আমরা, কিন্তু এটা অবশ্যই একটা কারণ। একজন সংবাদকর্মী হিসেবে আমি যদি গত 8-10 বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসা মানে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, প্লিজ হেল্প আস। কি করতে হবে? কোচিং সেন্টার বন্ধ করতে হবে। কি করতে হবে? নজরদারি বাড়াইতে হবে কোচিং সেন্টারের মালিকদের প্রতি। এই মালিক কারা? এই মালিক কিন্তু আবার ডাক্তার, যারা না ডাক্তারি পাশ করে এসেছেন, তারা কোচিং সেন্টার খুলে কোচিং ব্যবসা করছেন, তাদের উপর নজরদারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে হবে, অনুরোধ করতে হবে, পত্রিকায় নিউজ করতে হবে কোচিং সেন্টার বন্ধ করার প্রস্তাব। আবার পরের দিন নিউজ করতে হবে কোচিং সেন্টারে তালা লাগানো হয়েছে। আবার সারা রাত ধরে ডিজিএফআই, এনএসআই, পুলিশ সবাই রেকি করবে সারা বাংলাদেশে বন্ধ করার প্রস্তাব। আবার পরের দিন নিউজ করতে হবে কোচিং সেন্টারে তালা লাগানো হয়েছে। আবার সারা রাত ধরে ডিজিএফআই, এনএসআই, পুলিশ সবাই রেকি করবে সারা বাংলাদেশে যে একটা পরীক্ষার কারণে হোল অ্যাডমিনিস্ট্রেশন
এটা এবং কোচিং সেন্টার যদি এত খারাপ হয় এই সরকার একটি নীতিমালার মাধ্যমে কোচিং সেন্টার নিষিদ্ধই করতে পারে। হাইকোর্টে কিন্তু রায় আছে, এটার সাথে ভর্তি পরীক্ষার কোনো সম্পর্ক নাই। কোচিং বন্ধ করার রায় আছে, বরং আমরা দেখলাম কোচিং বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে কোচিং কে বৈধ করে। শুন, বাংলাদেশে কিভাবে বৈধভাবে কোচিং করা যাবে, বাংলাদেশে হিসেবে আমরা এটা বিরতি নিতে হবে, বিরতিটা নিয়ে ফিরে আসি। কোচিং আছে, আইএসএসবি কোচিং। জি, এটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে আসি। কোচিং নাই বাংলাদেশে। আমাদের দর্শকদের প্রশ্নে বারবারই বিভিন্ন রকম উৎকণ্ঠাগুলি ফিরে আসছে। একটি উৎকণ্ঠা যদি মাননীয় মন্ত্রী আপনি ক্লিয়ার করেন, কে কোন মেডিকেলে ভর্তি হতে পারবে এটা কিভাবে নির্ধারিত হবে? আগের মতোই, আগের এক্স্যাক্টলি সেম। এখানে যে আমার রেজাল্ট গত বছর আমরা যেভাবে করে দিয়েছি তাদের রেজাল্টের ভিত্তিতে একই জিপিএ হলে আমরা কিভাবে অ্যানালিসিস করেছি, ওই যে বলেছি যে প্রথম হলে তাকে তার ফোর্থ সাবজেক্ট বাদ দিব, তারপরে ইকুইভ্যালেন্স হলো তার অন্য ক্রাইটেরিয়া, যে কোনটা ইংরেজিতে ভালো না, আমরা ওয়েটেজ দিয়েছি বিভিন্ন জায়গায়। যে সেই ওয়েটেজটা কি প্রকাশ করা হবে সামনে নিয়ে আসা? তো আমরা জানি, সবাই জানে যে প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে যেমন বলা হলো যে ফোর সাবজেক্ট বাদ দিল, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কেমন, তারপরে ইংলিশটা কেমন, এইচএসসি তে কেমন, এসএসসি তে কেমন, এরকম ভাবে ইন্ডিভিজুয়াল ভাগ করে। সাবজেক্টে যদি কারো বায়োলজি থাকে এবং আরেকজন যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি না থাকে, সেক্ষেত্রে যে ফোর্থ সাবজেক্ট বায়োলজি নিয়েছিল তার অ্যাডভান্টেজ কমে যাবে। হ্যাঁ, কারণ তার ফোর্থ সাবজেক্টটা বাদ হয়ে যাবে। রাইট। এবং সে যদি ম্যাথমেটিক্সে যদি বেশি নম্বর পায়, ওখানে কম পায়, তাহলে সে পিছনে পড়ে যাবে। এই কারণে আমি ফোর্থ সাবজেক্ট অঙ্ক নিয়েছি। আরেকটা প্রশ্ন আসছে এরকম যে পরীক্ষা পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ? আমি তো এখনো কেস দেখি নাই, তাদের কি মেরিট আছে, তাদের কি কথাবার্তা আছে আমরা দেখতে হবে, এবং সেটা অবশ্যই আমরা লড়বো। কেস যখন হয়েছে তখন আমাদের সরকার তো লড়তেই হবে। জি, জনাব শরফুদ্দিন আহমেদ, আপনি কি কনফিডেন্ট যে এই যে পদ্ধতি চালু হয়েছে এটা নিয়ে একটা এক ধরনের দ্বিধা, এক ধরনের অসন্তুষ্টি দেখা যাচ্ছে, তবে এটা কেটে যাবে বা এটা আমি মনে করি যে কেটে যাবে এই কারণে যে কিছু এখনো নীতিমালার মধ্যে কয়েকটা জিনিস দেওয়া হয়নি, যেটা হয়তো যারা এখনো জানতে পারেনি তাদের জন্য একটা সুখবর হয়তো অপেক্ষা করছে। যেমন ধরুন, একটু আগে আলোচনা হচ্ছিল, যদি ওই যে যারা জেলা কোটায় জীবননগর, কুষ্টিয়া অথবা ওই গোপালগঞ্জের কাশিয়ানী, তারা যদি পিছনের দিকে পড়ে থাকে, তারা কি ঢাকার মতো চান্স পাবে কিনা, এই যে কথাটা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো নতুন নীতিমালায় জেলা কোটা বৃদ্ধি করা যায় কিনা সেটা একটু চিন্তা করে নেওয়া যেতে পারে। যে 20%-এর জায়গায় যদি 30% করি, তাহলে পরস্পর সংঘাত না, সেক্ষেত্রে আছে কিন্তু এখনো কোটা এবং মেধা পরস্পর সংঘাতের জায়গা, কিন্তু এখনো আছে, কিন্তু এটা 80-20 আছে, এখন এটি প্রযোজ্য আছে। তারপরে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা, এগুলো যদি দেওয়া হয়, আমি মনে করি যে উপজাতীয় কোটা, এতে করে অনেকখানি দুর্ভোগটা কেটে এবং অনেক মেধাবীরা এতে বাদ পড়ারও সম্ভাবনা তৈরি হবে। না, বাদ পড়বে না। যে আপনি যদি 40টা 50টা সিট কোটায় দিয়ে দেন, তাহলে তো আসলে মেধাবীদের জন্য করতে হবে। তাতে একটা লাভও আছে যে ওই গ্রামের যে আমাদের মাননীয় মন্ত্রী আজকে একটা খুব সুন্দর, মানে আমরা আইনের ভাষায় বলি যে একটা ভালো ডিফারেন্স নিয়েছেন, যে এটা আগেরটাই আছে। কিন্তু স্যার একটা প্রস্তাব যে আমি বলবো মাননীয় মন্ত্রী কিন্তু এখন একটা বড় দায়িত্ব চলে গেল, যে উনি যে মেডিকেলটা শুরু করলেন, ওনার উপরই দায়িত্ব যে বাকিটা ইমপ্লিমেন্ট করা, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা, এবং যেহেতু মেডিকেল হয়েছে এখন অনেকগুলো শিক্ষার ধারা তৈরি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে 7-8টা ইউনিভার্সিটি আছে, চিকিৎসার জন্য কয়েকটা আছে, প্রকৌশলে 6-7টা আছে, আপনার যদি সাধারণ ইউনিভার্সিটিগুলোর জন্য একরকম, কৃষির জন্য একরকম। এই আলোচনা প্রথমে প্রস্তাব করেছি যে কমন পরীক্ষা, কমন পরীক্ষায় আমি একমত, কমন পরীক্ষার সমস্যা একটা এন্ট্রি প্রস্তাবে টোটালি একমত যে আমাদের দেশে যদি কোনোদিন আমরা কমন পরীক্ষা ইন্ট্রোডিউস করতে পারি, যে পোস্ট গ্রাজুয়েট এডুকেশনের জন্য আমরা একটা কমন পরীক্ষা নেব, সেখানে ডিসিশন হয়ে যাবে কে মেডিকেলে যাবে, কে ইঞ্জিনিয়ারিং এ যাবে, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, কে রাজশাহীতে যাবে, তার একটা স্কোর এটা তো থাকবে, ডেফিনেটলি গ্রেডিং হবে, এটা ডেফিনেটলি বেটার। কিন্তু ডেফিনেটলি আপনার প্রস্তাবে এটা ভালো প্রস্তাব ছিল, কারণ এটা আসলে এটা হওয়া উচিত। আমরা তো ভালোটাকে অ্যাকসেপ্ট করার জন্য স্যার রাজি, আমরাও রাজি। জনাব আব্দুল নূর তুষার, আপনি শেষ আপনার কোনো বক্তব্য বা উপসংহারে আপনার কোনো কিছু থাকে? আমার একটাই কথা হচ্ছে যে আমি আজকে যে কথাগুলো বললাম, এগুলো আমি স্যারদের কাছ থেকে শিখেছি, আমি সরাসরি তাদের ছাত্র ছিলাম, ফলে যে যোগ্যতা, যে কারণে আমি তাদের ছাত্র হতে পেরেছি, তার মধ্যে একটা অংশ ছিল আমি পরীক্ষা দিতে পেরেছিলাম। পরীক্ষা দিতে না পারলে হয়তো আমি সরাসরি তাদের ছাত্রই হতে পারতাম না। ফলে আমি চিন্তা করছি এমন কিছু ছাত্র তো আছে নিশ্চয়ই যারা পরীক্ষাটা হবে না বলেই টিকবে না। ফলে কোনো একটা জায়গাতে আমাদের আসতে হবে যেখানে আমরা মেধা, জিপিএ 5, যোগ্যতা এবং তার ডাক্তার হওয়ার যে অন্যান্য বিষয়গুলি, সেগুলোকে মূল্যায়ন করতে পারবো। শিক্ষক হওয়ার যোগ্যতা যে অর্জন করেছিল তিনি কিন্তু পরীক্ষা দিয়ে ভর্তি হন নাই। তখন স্যার 700-800 ফার্স্ট ডিভিশনই পেত স্যার, এখন তো স্যার 10,000 ছেলে মেয়ে জিপিএ 5 পায়। আমার মনে হয় উই হ্যাভ টু চেঞ্জ, আমাদের চেঞ্জ আগামীতে করতে হবে, এবং সেই চেঞ্জটা
ক্রিটিসিজম ইজ ভেরি গুড। আমি বাবা মা এবং ছাত্রছাত্রীদের নিশ্চিন্ত করতে চাই, তোমাদের ব্যাপারে কোনোই অনিয়ম হবে না, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তোমাদের রেজাল্টকে পূর্ণ যোগ্যতার ভিত্তিতে বিচার বিবেচনা করে কোথাও কোনো অনিয়ম না করে আমরা ভর্তি করতে পারবো। আপনি যদি শেষ করবেন। একটাই সেটা হচ্ছে যে এটা যেন শুধুমাত্র মেডিকেলের মধ্যে সীমাবদ্ধ না থাকে, হায়ার এডুকেশনে যেতে হলে যেন একটা সবাই একটা কমন প্ল্যাটফর্মের মধ্যে যায়। সেক্ষেত্রে আমাদের এই প্যানেল থেকে একটি প্রস্তাব এসেছে এবং মাননীয় মন্ত্রীতে এগ্রি করেছেন যে, এবং জনাব শারফুদ্দিন আহমেদ এগ্রি করেছেন এবং জনাব আব্দুল নূর তুষার তো প্রস্তাবটি নিজেই দিয়েছেন এবং জনাব পিন্টু এই প্রস্তাবটিকে সর্বান্তকরণে সমর্থন করেছেন যে আমরা পোস্ট গ্রাজুয়েট বা পরীক্ষার ক্ষেত্রে আমরা এটি একই রকম পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা করতে পারি কিনা। পার্শ্ববর্তী দেশেও আছে, আমাদের দেশেও যেন আমাদের দেশে ভার্বাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই ব্যাপারগুলো থাকবে, অঙ্ক সেগুলো থাকবে। অপশনালি যে ডাক্তার হতে চায় সে বায়োলজি দিবে, যে অন্য পরীক্ষা দিতে চায় সে অঙ্ক দিবে। আজকের আলোচনায় আসার জন্য মাননীয় মন্ত্রী আফম রুহুল হক, জনাব শারফুদ্দিন আহমেদ, জনাব আব্দুল নূর তুষার, জনাব শরীফুজ্জামান পিন্টু, আপনাদের অনেক ধন্যবাদ। পারি নাই সেজন্য আমি দুঃখিত, কিন্তু আগামী বছরের জন্য তো ভালো খবর। আগামী বছর যারা পরীক্ষা এবং শুধু মেডিকেল না, অন্যান্য সাবজেক্টেও যাতে এটা শুরু হয়, এটাও আজকের থেকে একটা স্টার্টিং আমরা আহ্বান জানাবো। জি, এই ধন্যবাদ আপনাদের সবাইকে। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।